শহরে সিরিয়ালি ঘটতে থাকে একের পর এক হত্যাকাণ্ড, যার কোনো প্রমাণ নেই। একটা মুখ যা প্রতিদিন বদলে যায়, আর একজন ডিটেকটিভ যে জানে সত্যিটা লুকিয়ে আছে গিরগিটির ছদ্মবেশী রঙে। প্রিয় দর্শক, সালাম ও শুভেচ্ছা সবাইকে। আজ আমরা বিশ্লেষণ করব গিরগিটি নামের এমন একটা ওয়েব সিরিজ যেখানে প্রতিটা চরিত্রের মুখোশ খুললে বেরিয়ে আসে নতুন রহস্য। চলুন ডুব দেই এই অন্ধকার, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের গোলকধাঁধায়। গভীর রাত, একসঙ্গে বাইকে করে একটা ব্রিজ ক্রস করে দুজন লোক। মনে হচ্ছে দুজন দুজনের পূর্ব পরিচিত। কিছু দূর পার হলেই তারা প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশে বাইক থামায়। কিন্তু প্রস্রাবের ধারা চলমান থাকা অবস্থায় হঠাৎ একজন পেছন থেকে ছুরি দিয়ে অনবরত আঘাত করে হত্যা করে আরেকজনকে। যে লোকটা খুন হলো সে বিরলপুর নামের একটা এলাকার বাসিন্দা। এই এলাকার চৌধুরী ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। তিনি কিন্তু প্রথম নন। গত এক সপ্তাহে বিরলপুরে এই কোম্পানির অফিসার খুন হয়েছেন মোট ৩ জন। ভয় পাবার মতোই ঘটনা বটে। তাই তো চিন্তার ভাঁজ পড়েছে চৌধুরী সাহেবের কপালে। তার একের পর এক লোক খুন হচ্ছে, কিন্তু স্থানীয় পুলিশ কিছুই করতে পারছে না। চৌধুরী সাহেব এমনিতে ঢাকায় থাকেন, কিন্তু এই বিপর্যয়ের খবর পেয়ে নিজেই চলে এসেছেন গ্রামে। বড় বিজনেসম্যানরা ক্ষমতার খুব কাছেই থাকে, তিনিও তার ব্যতিক্রম নন। পুলিশের বড় কর্তাকে ফোন দিয়ে প্রশাসনে চাপ সৃষ্টি করতে থাকেন একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য। পুলিশের বড় কর্তারা তাকে ফিরিয়ে দেন না। স্পেশাল ব্রাঞ্চের একজন তরুণ দক্ষ অফিসার মারুফকে অ্যাসাইন করা হয় বিরলপুর সিরিয়াল কিলিংয়ের এই কেসটা সলভ করার জন্য। মারুফের অবশ্য এমনিতেও বিরলপুরে যাওয়া লাগত, কারণ তার পাশের এলাকাতেই তার বিয়ে ঠিক হয়েছে। ৩ সপ্তাহ পরেই তার বিয়ে হবার কথা। নিজের হবু শ্বশুরবাড়ি যাবার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে সে। বিরলপুরে পৌঁছে একটা চায়ের দোকানে তার সঙ্গে পরিচয় হয় আসগর নামের এক লোকের সঙ্গে। এই লোকটা নিজেও চৌধুরী গ্রুপে চাকরি করে। সিরিয়াল কিলারের ভয়ে এই এলাকার সবাই মোটামুটি তটস্থ, কিন্তু যারা এই চৌধুরী ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে চাকরি করছে তারা সবাই একটু বেশি সতর্কভাবে চলাফেরা করছে। বলা তো যায় না সিরিয়াল কিলারের নেক্সট শিকার কে হয়ে যায়। এলাকার সাধারণ মানুষদের সাথে হালকা কথাবার্তা বলে মারুফ পাশের এলাকায় চলে যায় তার হবু শ্বশুরবাড়িতে। নাজনীন নামের একটি মেয়ের সাথে তার বিয়ে হবার কথা। নাজনীন অল্প দিনেই মারুফের অন্তরে জায়গা করে নিয়েছে। তার খেয়াল রাখা, মারুফের ভালো মন্দ নিয়ে চিন্তা করা ছিল লক্ষণীয় ব্যাপার। মারুফ জানতে পারে বিরলপুরে নাজনীনের তানভীর নামের একজন কাজিন থাকে। মারুফ চাইলে তার বাসায় গিয়ে থাকতে পারে। মারুফ অবশ্য কাজের চাপে থানার বাইরে যেতে পারবে কিনা নিশ্চিত না। বিরলপুর থানার দায়িত্বে ছিলেন ওসি হাশেম। এমনিতেই এই এলাকায় তাকে আগে কখনো এমন চাপে পড়তে হয়নি, কারণ এই এলাকায় কন্ট্রোল করত মূলত চৌধুরী সাহেব নিজেই। কিন্তু হঠাৎ তার লোকদের কোনো এক অচেনা সিরিয়াল কিলার মারা শুরু করার পর থেকে প্রচণ্ড চাপে পড়ে গেছে পুলিশ। তার উপর আছে স্থানীয় পত্রিকা দৈনিক ধানসিঁড়ির সাহসী সাংবাদিক নিয়ামুলের উৎপাত। এসব কিছুর মধ্যেই মারুফ থানায় এসে কেসটার দায়িত্ব নেয়। দেখা যায় খুনি একদিন পর পর হত্যাকাণ্ড ঘটাচ্ছে। সেই হিসাবে আজ রাতেই একটা খুন হবার কথা। তারা পুরো এলাকায় টহলের পরিমাণ বাড়িয়ে দেয়, কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। সেদিন রাতে একইভাবে খুন হয় চৌধুরী গ্রুপের আরেক অফিসার। সন্ধ্যায় এক পরিত্যক্ত ঘাট এলাকায় বেলাল নামের এক নেশাখোর নেশা করছিল। হঠাৎ বাইরে মোটরসাইকেলের শব্দ শুনলে দেখতে পায় বাইরে 2 জন লোক এসেছে। বেলাল নেশায় আবার ডুবে যাবার পরপরই একই স্টাইলে খুনি পেছন থেকে ছুরি চালিয়ে হত্যা করে সেই লোকটিকে। বেলাল নেশা করা শেষে বাইরে গেলে দেখতে পায় লোকটার লাশ পড়ে আছে। এরপর সে পুলিশকে খবর দেয়। মারুফ অবাক হয়ে দেখতে পায় এবারের ভিকটিম সেই আজগর সাহেব, যার সঙ্গে মারুফের চায়ের দোকানে পরিচয় হয়েছিল। মারুফ বুঝতে পারে কেসটা যতটা সহজ ভেবেছিল তার চেয়েও অনেক জটিল। পোস্টমর্টেমে পাওয়া যায় আজগরকে ছুরিকাঘাত করে মারা হয়েছে ঠিকই, কিন্তু তার আগ মুহূর্তে তাকে ক্লোরোফর্ম দেয়া হয়েছিল। ফলে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে এবং খুনিকে কোনো রকম বাধা দিতে পারে না। ওসি হাশেমের কাছ থেকে মারুফ আর একটা ভয়ঙ্কর তথ্য জানতে পারে। আসলে এই চৌধুরী সাহেব এই এলাকার একজন মাফিয়া বলা যায়। ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরির নামে তিনি চালান নিজের গোপন ব্যবসা। সেটা হলো লাল রঙের ছোট ছোট গোলাকৃতির সেই ভয়ঙ্কর মাদকের ব্যবসা।
তার অফিসের ডিস্ট্রিবিউটররা লিগ্যাল জিনিসপত্র সাপ্লাইয়ের পাশাপাশি আশেপাশের কয়েকটা জেলায় ছড়িয়ে দেয় এই মরণ নেশা। মারুফের কাছে এখন ক্লিয়ার হয় কেন চৌধুরী গ্রুপের অফিসাররাই খুন হচ্ছে। দুটো কারণ হতে পারে, কারো ব্যক্তিগত শত্রুতা বা প্রতিশোধ, অথবা চৌধুরী সাহেবের কোনো ব্যবসায়িক শত্রু পেছন থেকে ছুরি মেরে চৌধুরীর ব্যবসা শেষ করতে চাইছে। মারুফ শেষ ভিকটিমের জামাকাপড় চেক করে দেখতে পায় তার আইডি কার্ডে একটা জেল পেন দিয়ে 4 লেখা হয়েছে। আইডি কার্ডে জেল পেন দিয়ে তো অফিসের কারো লেখার কথা না। মারুফ দ্রুত আগের 3 ভিকটিমের আইডি কার্ড দেখতে চায়। দেখা যায় প্রথম হত্যাকাণ্ডের শিকার হওয়া লোকটির আইডি কার্ডে লেখা 7, তারপরের জন 6, তারপরের জন 5, আর এবারের জনের উপরে লেখা 4। সব সিরিয়াল কিলাররাই হত্যা করার পর একটা সিগনেচার কিছু রেখে আসে। এটা অনেকটা তাদের সাইকোপ্যাথ মনের প্রাইডের মতো। মারুফ বুঝতে পারে এই কিলার মোট 7টা খুন করার টার্গেট নিয়ে নেমেছে। এই লেখাগুলো অনেকটা কাউন্ট ডাউনের মতো। যেহেতু 4 পর্যন্ত এসেছে, তার মানে আরও 3টা খুন করে হত্যাকারী তার মিশন কমপ্লিট করবে। এদিকে নিয়ামুল নামের সেই সাংবাদিক চলে যায় সেই নেশাখোর বেলালের বাড়িতে। বেলালকে কিছু টাকা দিলে সে আরও কিছু চমকপ্রদ তথ্য দেয়। সেদিন সন্ধ্যায় সে ঘাট পাড়ে গিয়েছিল নেশা করতে এবং সেখানে ভাসমান পতিতাদের সাথে সময় কাটাতে। সে সময়ই খুনটা হয়। তবে মোটরসাইকেলে যে 2 জন এসেছিল তাদের মধ্যে খুনিকে সে কথা বলতে শুনেছে। এরপর যখন লাশ উদ্ধার করতে পুলিশ আসে, তখনও সেখানে যে ভিড় হয়েছিল, ভিড়ের মধ্যেও সে একই গলার ভয়েস শুনেছে। তার মানে বোঝা যাচ্ছে খুনি খুন করে সেখান থেকে পালিয়ে যায়নি, বরঞ্চ ভিড়ের সঙ্গে মিশে গিয়েছিল। বেলাল অবশ্য এই কথা পুলিশকে বলেছিল, কিন্তু সে নেশাখোর হওয়ায় পুলিশের লোকেরা তার কথা বিশ্বাস করেনি। এদিকে মারুফ পরদিন সরাসরি চলে যায় চৌধুরী সাহেবের বাড়িতে। মারুফের ধারণা খুনগুলো যে করেছে সে চৌধুরী গ্রুপেরই কেউ হবে, কারণ প্রতিটি জায়গাতেই খুনি চৌধুরীর অফিসারদেরকে নির্জন জায়গাতে নিয়ে যাচ্ছে। একদম চেনা পরিচিত কেউ না হলে এই সময়ে কেউ খুনির সাথে নির্জন জায়গায় যাবার কথা ভাবতেই পারবে না। এদিকে চৌধুরী সাহেবের সাথে আমরা একজন ম্যানেজারকে দেখি, যার নাম ছিল সারোয়ার। বোঝা যায় বয়স কম হলেও লোকটি তার খুবই আস্থাভাজন এবং চৌধুরী সাহেব যে কোনো কথা তার মতামত নিয়েই বলে থাকেন। মারুফ এই পর্যায়ে ঝন্টু বক্সি নামের এক লোকের ব্যাপারে জানতে পারে। লোকটি সাবেক এমপি সাহেবের ছেলে। সেই এমপি গাড়ির সিলিন্ডার ব্লাস্টের ঘটনায় মারা যায়। লোকে বলে চৌধুরী সাহেব নিজেই এমপি হবার জন্য সাবেক এমপিকে হত্যা করেছে। একসময় ঝন্টু বক্সি চৌধুরী সাহেবের সাথে ইয়াবার ব্যবসা করলেও এখন কিন্তু তাদের মধ্যে একটা দা কুমড়ার সম্পর্ক। এদিকে মারুফের হবু স্ত্রী নাজনীন খাবার রান্না করে পাঠায় তার কাজিন তানভীরের বাসায়। তানভীর মারুফকে ফোন করে দাওয়াত দিলে মারুফ চলে যায় সেখানে। গিয়ে দেখে তার হবু স্ত্রী নাজনীন শুধু খাবার পাঠিয়েই ক্ষান্ত হয়নি, নিজেও চলে এসেছে তাকে সারপ্রাইজ দিতে। যাই হোক, এই প্রথমবারের মতো মারুফ তার হবু স্ত্রীর কাজিন তানভীরের সঙ্গে দেখা করতে পারে। তানভীরের সাথে কথা বলে সে বুঝতে পারে তানভীর খুবই শৈল্পিক মনা একজন লোক। আগে থিয়েটার করত, অভিনয় এবং আবৃত্তিতে সে খুবই দক্ষ। তানভীর অবশ্য মারুফ আর নাজনীনকে বাসায় একা রেখে বাইরে চলে যায়। তার বাইরে একটা খামার বাড়ি আছে। বিকেলের সময়টা সে সেখানেই কাটায়। তানভীর চলে যাবার পর মারুফ তার লাইব্রেরি এবং স্টাডি রুম ঘুরে দেখে। সেখানে অনেক বই, বেশ কিছু মিউজিক ইনস্ট্রুমেন্টও দেখা যায়। তানভীরের বাবা মারা যায় ছোটবেলায়। এরপর ছোট বোন দুর্ঘটনায় মারা যায়। মেয়ের শোকে মারা যায় তার মাও। এরপর থেকেই তানভীর এই বাড়িতে একা হয়ে যায়। কিন্তু মারুফের মনে হতে থাকে তার হবু স্ত্রী নাজনীন সম্ভবত তানভীরকে ভালোবাসত। শুধু পরিবারের চাপে এবং তানভীরের নির্লিপ্ততার কারণে নাজনীন তার সঙ্গে বিয়েতে মত দিয়েছে। যাই হোক, এসব ব্যক্তিগত বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলে সেদিন রাতে আবার সিরিয়াল কিলারকে ধরার জন্য সতর্ক প্রহরা দেয়া শুরু করে সবাই। শহর জুড়ে অনেক চেকপোস্ট আর টহল দেওয়ার পরেও একই কায়দায় সেদিন রাতে হয়ে যায় পঞ্চম খুনটা। আর এবারের লোকটা যে খুন হয়েছে সে একদম নিজের বাসার সামনে থেকেই খুন হয়েছে। রাতের বেলা নাকি কেউ একজন তাকে ডেকেছিল। পরিচিত হওয়ায় বাইরে আসতেই তাকে ছুরিকাঘাত করে খুন করে পালিয়ে যায় খুনি। মারুফ দেখতে পায় প্রথম দিকে যাদেরকে হত্যা করত খুনি, সেগুলোতে ছুরিকাঘাত করত এলো পাথারি, কিন্তু দিন যত যাচ্ছে তার আঘাত হচ্ছে তত নিখুঁত। তার মানে খুনি শুরুতে ছিল এসব কাজে একদম আনাড়ি, কিন্তু যত দিন যাচ্ছে তার কাজ হয়ে যাচ্ছে একদম নিখুঁত বা প্রিসাইজ। তবে স্পেশাল ব্রাঞ্চের অফিসার আসার 4 দিনের মধ্যে আরও 2টো খুন হওয়ায় মারুফের উপর কিন্তু প্রেশার বাড়তে থাকে।
ঊর্ধ্বতন মহলের চাপ তো ছিলই, আবার স্থানীয় সাংবাদিকরাও চাপ দিতে থাকে তাকে। এদিকে চৌধুরী সাহেব একে একে তার ৫ জন লোক মরে যাওয়ার কারণে একদম ব্যতিব্যস্ত হয়ে ওঠেন। তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ঝন্টু বক্সিয়ের নামে বিচার নিয়ে যায় সে তার রাজনৈতিক গুরু মকবুল ভাইয়ের কাছে। তবে মকবুল সাহেবের সামনে ঝন্টু কসম করে বলে সে এসবের কিছুই জানে না। যাই হোক, চৌধুরী সাহেব আর পুলিশের উপর ভরসা করতে পারেন না। তিনি ঢাকা থেকে খবর দিয়ে আনেন একজন ভাড়াটে খুনিকে, যার নাম ছিল OSM বা ওয়ান স্টপ ম্যানেজমেন্ট। এই ভাড়াটে খুনি বা হিটম্যানকে দিয়ে চৌধুরী সাহেব তার লোকদের হত্যাকারীদের খুঁজে বের করবেন বলেই সিদ্ধান্ত নেন। এদিকে মারুফ হত্যাকাণ্ডের প্যাটার্ন নিয়ে আবার ঘাটতে থাকে। ইতিমধ্যে 5টা খুন হয়ে গেছে, কাউন্টডাউন নাম্বার হিসাবে বাকি আছে আর 2টো। খুনগুলোর ক্ষেত্রে কিলার একদম জুনিয়র লেভেলের অফিসার থেকে শুরু করে সিনিয়র লেভেলের অফিসারদের দিকে যাচ্ছে। একদম এক্সিকিউটিভ থেকে শুরু করে AGM পর্যন্ত সব পোস্টেরই একজন করে খুন হয়েছে। সেই সিরিয়াল অনুযায়ী খুনির এর পরের টার্গেট হবার কথা চৌধুরী ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির GM বা জেনারেল ম্যানেজার। বিরলপুরে চৌধুরী গ্রুপের 2জন জেনারেল ম্যানেজার আছে। সেই 2জনকেই মারুফ সেই রাতে থানায় নিয়ে আসে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। দেখা যাক খুনি তার শিকার খুঁজতে থানা পর্যন্ত আসে কিনা। থানায় তাদেরকে পাহারা দিতে দায়িত্ব দিয়ে যায় জাহাঙ্গীর নামের একজন অফিসারকে। এই জাহাঙ্গীর অবশ্য সহজ সরল একজন অফিসার, তবে তার বাড়িতে এক অসুস্থ মা থাকে। মায়ের টেক কেয়ার জাহাঙ্গীরকেই করতে হয়, তাই তার মন পড়ে থাকে বাসাতেই। বাড়িতে মাকে দেখতে মাঝরাতে আরেকজনকে দায়িত্ব দিয়ে জাহাঙ্গীর যায় একটু বাসার দিকে। এদিকে রাতের বেলা মারুফ ওসি হাশেমকে নিয়ে লঞ্চ ঘাটে চলে আসে চা খেতে। ওসি হাশেমের কাছ থেকে সে জানতে পারে এই এলাকার বেশিরভাগ কিশোর কিশোরী জড়িয়ে পড়েছে নেশায়, আর সেই মাদক বাজারজাত করছে এই চৌধুরী গ্রুপ। হাশেমের নিজের ছোট ভাইও নেশাগ্রস্ত। এলাকায় হাশেমের মতো অনেকেই আছে যারা চৌধুরী গ্রুপের উপর অনেক ক্ষিপ্ত। হয়তো তাদেরই কেউ প্রতিশোধ নিতে করে যাচ্ছে একের পর এক হত্যাকাণ্ড। কয়েক রাত নির্ঘুম কাটানোয় মারুফের ঠান্ডা মাথায় চিন্তা করতে একটু ঝামেলা হচ্ছিল। তাই সে ঠিক করে সে রাতের বেলা তানভীরের বাড়িতে গিয়ে একটা ঠান্ডা শাওয়ার নিয়ে কয়েক ঘন্টা ঘুমাবে। সেখানে সে যে দেখে রাতের অন্ধকারে তানভীর একাই নাটকের অভিনয় প্র্যাকটিস করছে। আগেই বলেছিলাম থিয়েটার করা ছিল তানভীরের একটা প্যাশন। কয়েক ঘন্টা পর মারুফ চলে আসে থানায়। তখন প্রায় ভোর হয়ে গেছে, কিন্তু থানায় গিয়ে সে যা দেখে তা মোটেও ভাবতে পারেনি। যে 2জন জেনারেল ম্যানেজারকে থানায় নিরাপত্তা হেফাজতে রেখেছিল সে, তাদের মধ্যে একজন গায়েব হয়ে গেছে। আর থানার সবাই সারা রাত জেগে ঘুমিয়ে পড়েছিল। ভোরের দিকে খোঁজাখুঁজির পর বারান্দায় পাওয়া যায় সেই ম্যানেজারের রক্তাক্ত মৃতদেহ। সবাই ঝাঁপিয়ে পড়ে সিসি ক্যামেরার দিকে। জাহাঙ্গীর জানায় বারান্দার ক্যামেরাটা অনেকদিন ধরেই নষ্ট, কিন্তু সে জানতো না মারুফ আগের রাতেই সব ক্যামেরা ঠিক করেছিল। কাজেই তারা ফুটেজ দেখতে পায়। অ্যান্ড গেস হোয়াট, ভিডিওতে দেখা যায় জাহাঙ্গীর নিজেই একজন GMকে বারান্দায় ডেকে নিয়ে হত্যা করছে রাতের আধারে। কাজেই তাকে গ্রেফতার করা হয়। এদিকে চৌধুরীর সেই ভাড়া করা হিটম্যান নেশাখোর বেলালকে উঠিয়ে আনে তার বাড়ি থেকে। বেলাল তো আগেই বলেছিল সে খুনির কণ্ঠস্বর শুনেছিল, এবং পুলিশ যখন আসগরের লাশ উদ্ধার করতে এসেছিল তখন ভিড়ের মধ্যেও সেই একই কণ্ঠস্বর সে শুনেছে। তার মানে 2 2 4 তো মিলেই গেল। সবাই ধরে নিল তাহলে জাহাঙ্গীরই আসল সিরিয়াল কিলার। তবে থানায় জাহাঙ্গীর কিন্তু সবই অস্বীকার করে। সে জানায় সে রাতে সে থানার বাইরে ছিল তার মায়ের কাছে। সে এসবের কিছুই জানে না। এসব কিছুর মধ্যেই হঠাৎ পুরো থানা কমপ্লেক্সের কারেন্ট চলে যায়। আর এই ব্ল্যাকআউটের মধ্যে চৌধুরীর লোকেরা জাহাঙ্গীরকে থানা থেকে উঠিয়ে নিয়ে যায়। সিসি ক্যামেরায় দেখা যায় একটা মাইক্রো এসে উঠিয়ে নিয়ে গেছে জাহাঙ্গীরকে। জাহাঙ্গীরকে সেই হিটম্যান চৌধুরীর ডেরায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। জাহাঙ্গীর বরাবরের মতোই এই খুনের সাথে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে। সেই সাথে সেদিন রাতে সে যে থানায় ছিল না সেটিও তুলে ধরে। কিন্তু চৌধুরীর কাছে এসব কথার কোনোই মূল্য ছিল না। সে হিটম্যানকে বলে জাহাঙ্গীরকে শেষ করে দিতে। জাহাঙ্গীরকে তারা একটা ডিলিউশনাল ইঞ্জেকশন পুশ করে। এর ফলে জাহাঙ্গীরের আর নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, এবং এলোপাথারি ছুরি চালাতে চালাতে নিজের গলাতেই পোঁচ দিয়ে সে মারা যায়। মারুফ তখন থানায় ব্যস্ত সময় পার করছিল। তারা সিরিয়াল কিলারকে এত কাছে পেয়েও হারিয়ে ফেলল। সে সময় হঠাৎ মারুফের কাছে একটা ফোন আসে। একজন লোক তার সঙ্গে দেখা করতে চায়। তার দাবি তার ভাগিনার সাথে তার হবু স্ত্রী নাজনীনের একবার বিয়ে হয়েছিল। তারা নাজনীনের সাথে সেই ছেলের একটা ছবিও দেখায়। তবে মারুফ ছবিটা দেখেই সন্দেহ করে সেটা এডিটেড। ফলে তাদেরকে কিছুটা উত্তম মধ্যম দিয়ে বের করে দেয় সে। এরপরেই মারুফের মাথায় আসে ছবি যদি ম্যানিপুলেটেড করা যেয়ে থাকে তাহলে ভিডিও কেন নয়। দ্রুত সে সিসি ক্যামেরা ফুটেজগুলো আবার চেক করা শুরু করে। তবে এবার সে এমন কিছু খুঁজে পায় যেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না।
তারা সিসি ক্যামেরায় যে জাহাঙ্গীরকে দেখেছে সে আসলে জাহাঙ্গীর নয়। আসল জাহাঙ্গীর সেদিন ফুল হাতা শার্ট পরে আসলেও সিসি ক্যামেরায় ভিকটিমের সাথে যে জাহাঙ্গীরকে দেখা যাচ্ছে সে পরেছিল হাফ হাতা শার্ট। আসলে খুনি জাহাঙ্গীরের মতো পোশাক পরে তার ছদ্মবেশ নিয়ে এসেছিল থানার ভেতরে। এতক্ষণে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় মারুফের কাছে। চৌধুরী গ্রুপের যে ৬ জন এখন পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা সবাই স্বেচ্ছায় খুনির সাথে নির্জন স্থানে এসেছে। কারণ খুনি সবসময়ই তাদের পরিচিত খুব কাছের কারো ছদ্মবেশ নিয়ে তাদের সঙ্গে দেখা করতে এসেছে এবং তাদের বিশ্বাস অর্জন করেছে। এ ধরনের মেকআপকে বলা হয়ে থাকে প্রস্থেটিক্স। সাধারণত অভিনয় জগতে যারা কাজ করে তারা এই প্রস্থেটিক্স মেকআপের মাধ্যমে যে কোনো চরিত্রকে ফুটিয়ে তোলে। এদিকে হত্যাকাণ্ডগুলো হচ্ছিল চৌধুরী ফুড অ্যান্ড বেভারেজ গ্রুপের একদম অর্গানোগ্রাম মেনে, অর্থাৎ নিচু লেভেলের অফিসার থেকে আস্তে আস্তে উঁচু লেভেলের জেনারেল ম্যানেজারকেও হত্যা করার পর এখন খুনির পালা এই গ্রুপের সিইওকে মারার। আর এই গ্রুপের সিইও হচ্ছে স্বয়ং চৌধুরী সাহেব। এটা অবশ্য আগেই হিসাব করে রেখেছে মারুফ। তারা চৌধুরী সাহেবের বাসার আশেপাশে সিসি ক্যামেরা লাগিয়েছে। এছাড়াও চৌধুরী সাহেবের নিজস্ব সিকিউরিটি সিস্টেম তো আছেই। এর মধ্যে চৌধুরী সাহেব তার হিটম্যানকে জানিয়ে দেয় বেলালকে শেষ করে দিতে। তখন বেলালকে তারা নৌকায় বেঁধে মাঝ নদীতে গিয়ে ফেলে দিয়ে আসে। আসলে জাহাঙ্গীরকে খুন করে আসার পর থেকে চৌধুরী সাহেব কিছুটা রিল্যাক্সড ছিল। সে ভেবেছিল হত্যাকারীকে তো শেষ করে দিয়েছেই, তার আর কোনো টেনশন নেই। সে তার পেছনের সব ট্রেস মুছে ফেলতে চায়। এজন্যই নেশাখোর বেলালকে সে শেষ করে দিয়ে আসার নির্দেশ দিয়েছে। কিন্তু সে তো বুঝতে পারেনি যে হত্যাকারী যে কারো ছদ্মবেশ নিয়ে তার কাছে চলে আসতে পারে। কারণ জাহাঙ্গীর তো আসলে হত্যাকারী ছিল না, হত্যাকারী বরঞ্চ জাহাঙ্গীরের ছদ্মবেশ নিয়ে থানায় গিয়েছিল। আর সেটাই হয়। ধূর্ত খুনি বেছে নেয় চৌধুরী সাহেবের ম্যানেজার সারোয়ারের চেহারা। সারোয়ারের রূপে ঢুকে পড়ে চৌধুরী সাহেবের ঘরে। চৌধুরী সাহেব কিছু বুঝে ওঠার আগেই সারোয়ারের ছদ্মবেশী খুনি তাকে একের পর এক ছুরিকাঘাত করতে থাকে। মারা যাবার আগে চৌধুরী সাহেব নিজের পিস্তল দিয়ে খুনির পেটে একটা গুলি করতে সক্ষম হন। খুনি চৌধুরী সাহেবকে হত্যা করার সাথে সাথে শেষ করে দেয় এই মাদক সাম্রাজ্যের মূল স্তম্ভ। তবে পিস্তলের গুলির শব্দ বাইরে থেকে সবাই শুনতে পায় এবং সবাই দৌড়ে আসতে থাকে। ফলে খুনি সেই সরোয়ারের ছদ্মবেশ নিয়ে কোনো রকমে একটা বাইক নিয়ে পালিয়ে যায়। আর পালিয়ে যাবার সময় মুখ থেকে খুলে ফেলে তার মুখোশ এবং আমরা দেখতে পাই সেই সিরিয়াল কিলার আর কেউ নয়, সেই তানভীর, অর্থাৎ মারুফের হবু স্ত্রীর কাজিন, যে কিনা থিয়েটার এবং অভিনয়ে বিশেষ পারদর্শী ছিল। কিন্তু হঠাৎ করে কেন তানভীরের মতো একজন শিল্পমনা নরম মনের লোক এরকম সিরিয়াল কিলারে রূপান্তরিত হলো? এই গল্প জানতে আমাদেরকে যেতে হবে কয়েক বছর পেছনে। বাবা মারা যাবার পর থেকে তানভীরের মা তানভীর এবং তার ছোট বোন করবীকে অনেক কষ্ট করে বড় করে তুলছিল। কিন্তু করবী পরবর্তীতে অসৎ সঙ্গে পড়ে যায়। সে প্রেম করত একটা ছেলের সঙ্গে, যে ছেলেটা চৌধুরী গ্রুপ থেকে মাদক এনে ডিস্ট্রিবিউট করত। তানভীরের মা করবীকে মাদক সহ একবার ধরে ফেলেছিল। মেয়ের এই অবস্থা দেখে সে ঠিক থাকতে পারে না। সে মেয়েকে ঘরে বন্দি করে রাখে এবং তাকে ব্যাগ গুছিয়ে রাখতে বলে, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে করবীকে ঢাকায় তানভীরের কাছে পাঠিয়ে দেবে। করবী ব্যাগ গুছায় ঠিকই, তবে ঢাকা যাবার জন্য নয়, তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবার জন্য। গভীর রাতে তার মাদকাসক্ত বয়ফ্রেন্ড বাইক নিয়ে আসলে সে পালিয়ে যায়। তারা একটা হোটেলে উঠে এবং সেখানে নেশা করতে থাকে। দুর্ভাগ্যজনকভাবে তার বয়ফ্রেন্ড মাদকের ওভারডোজে মারা যায়। এ ঘটনাটি ভয়ঙ্কর শকে ফেলে দেয় করবীকে। পুলিশ করবীকে ধরে নিয়ে যায়। মা এবং ভাইয়ের প্রাণান্তর প্রচেষ্টায় সেখান থেকে ছাড়া পায় সে। তারপর তাকে পাঠানো হয় রিহ্যাবে। কিন্তু করবী আর স্বাভাবিক হতে পারে না। মাদকের প্রভাব, নিজের প্রেমিকের মারা যাওয়া ইত্যাদি ঘটনা তাকে ট্রমাটাইজড করে ফেলে। ফলে বাড়িতে আসার দিনই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। মরার আগে নিজের ভাই তানভীরের উদ্দেশ্যে একটা চিঠি লিখে যায়। সেই চিঠিতে নিজের মাদকাসক্ত জীবনের অবর্ণনীয় কষ্টের কথা উল্লেখ করে যায় সে। নিজের আদরের ছোট বোনের মৃত্যু তানভীরের মনস্তত্ত্বকে এলোমেলো করে দেয়। নরম মনের শিল্পী থেকে সে হয়ে পড়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার। এদিকে দুয়ে দুয়ে 4 মিলিয়ে নেয় স্পেশাল ব্রাঞ্চের অফিসার মারুফ। তাদের কাছে বিষয়টা পরিষ্কার যে সিরিয়াল কিলার তার টার্গেটের খুব কাছের কেউ হিসেবে ছদ্মবেশ নিয়ে আসে। শুধু চেহারার দিক থেকেই নয়, কণ্ঠস্বর নকলের ক্ষেত্রেও তার দক্ষতা রয়েছে। আধুনিক মেকআপের জ্ঞান অর্থাৎ প্রস্থেটিক্সের মাধ্যমে আরেকজনের চেহারার মুখোশ তৈরি করার জ্ঞান এই এলাকায় খুব বেশি মানুষের থাকবে না। আর থাকলেও এমন কারো থাকবে যে থিয়েটারের সঙ্গে জড়িত। আর এরকম একজনকে তো মারুফ চেনেই।
আগেরবার যখন সে তানভীরের বাড়িতে গিয়েছিল তখন তার বইয়ের কালেকশনের ভেতরে মেকআপ নিয়ে লেখা অনেকগুলো বিদেশি বইয়েরও দেখা পেয়েছিল সে। আর হবু স্ত্রী নাজনীনের কাছে ফোন দিয়ে জেনে নেয় যে তানভীর ছোটবেলা থেকেই বিভিন্ন মানুষের কণ্ঠ নকল করতে পারত, বিভিন্ন নায়কের গলা মিমিক্রি করিয়ে শুনিয়ে সে সবাইকে হাসাতো। তো মারুফ বুঝে যায় তানভীরই আসল কালপ্রিট। ওসি হাশেমের কাছ থেকে আরও কিছু তথ্য জানতে পারে মারুফ। তানভীরের বোন গলায় দড়ি দিয়ে মরার পর এলাকার মানুষ তাকে জানাজা পর্যন্ত পড়তে দেয়নি। এরপর থেকে তানভীর একদম চুপ মেরে গিয়েছিল, বাইরে টাইরে আসতো না, সে হয়ে গিয়েছিল ঘরকুনো। মারুফ চলে যায় তানভীরের বাড়িতে। সেখানে গিয়ে সে পুলিশের পোশাক, বিভিন্ন মানুষের চেহারার প্রস্থেটিক্স, মুখোশ ইত্যাদি দেখতে পায়। এদিকে তানভীর চৌধুরী সাহেবকে মারার পর পেটে গুলি খেয়ে আহত অবস্থায় সে খামার বাড়িতে চলে যায়। সে তখনও ভাবতে পারেনি পুলিশ তার কর্মকাণ্ড বুঝে ফেলেছে। আপাতত সে তার গুলির ক্ষতস্থানে জীবাণুনাশক লাগিয়ে ব্যান্ডেজ করে ফেলে। তবে তার পক্ষে গুলি বের করা সম্ভব হয় না। সেখানে থাকা সব মেকআপ, ছবি আগুনে পুড়িয়ে দেয় তানভীর। চৌধুরীর মৃত্যুর সাথে সাথে তার কাজও শেষ হয়ে গেছে। এদিকে জাহাঙ্গীরকে মেরে ফেলার পরও চৌধুরীর হত্যাকাণ্ড সেই ভাড়াটে খুনিকে বুঝিয়ে দেয় জাহাঙ্গীর বা বেলাল দুজনেই নির্দোষ ছিল। লোকটা ভাড়াটে খুনি বা হিটম্যান হলেও তার বিবেকবোধ ছিল পরিষ্কার। সে অপরাধীদের হত্যা করত। নিরপরাধ জাহাঙ্গীরকে হত্যা করার দায় তার মাথার উপর চেপে বসে। ফলে সে জাহাঙ্গীরের মায়ের কাছে যায়, কিছুক্ষণ তার সেবা করে এবং চলে যাবার আগে তাকে বেশ কিছু টাকা দিয়ে যায়। মারুফ কিন্তু জানতো তানভীর তার খামার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসবেই, তাই পুলিশ ফোর্স নিয়ে সে বাড়ি ঘিরে অপেক্ষা করে। ব্যান্ডেজ করার পর তানভীর বাড়ি ফিরে আসলেই পুলিশ তাকে গান পয়েন্ট করে ফেলে। তানভীরের অবশ্য লুকানোর কিছুই ছিল না। এমনিতেও সে জানতো তার পেটে থেকে যাওয়া গুলির কারণে সে আর বেশিক্ষণ বাঁচতে পারবে না। মারা যাবার আগে সে সবকিছু স্বীকার করে যায়। মূলত তার বোন আত্মহত্যা করার পর তার সমস্ত ক্ষোভ গিয়ে জমা হয়েছিল চৌধুরীর উপর। এছাড়াও চোখের সামনে মাদকের ছোবলে ধ্বংস হয়ে গেছে তার জন্মস্থান বিরলপুর। একসময় বিকেলে প্রতিটা মাঠ ভরা থাকত তরুণদের নিয়ে এই বিরলপুরে। সবাই ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি খেলা নিয়ে ব্যস্ত থাকত। আর এখন মাঠগুলো পড়ে থাকে ফাঁকা, আর যুব সমাজ বদ্ধ ঘরে জীবনের সোনালী মুহূর্তগুলো কাটায় মাদকের ছায়ায়। তানভীর কিন্তু বোনের মৃত্যুর পর চৌধুরীর গ্রুপের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়েছিল, কিন্তু থানা অভিযোগ তো নেয়নি। উল্টো গ্রামের মোড়লদের দিয়ে তানভীরের বোনের জানাজা পড়ানোর বিরুদ্ধে ফতোয়া জারি করিয়ে দিয়েছিল চৌধুরী সাহেব। তানভীর এর পর থেকেই আস্তে আস্তে তার পরিকল্পনা করে এসব কিছু করার। থিয়েটারে কাজ করায়, মেকআপ নিয়ে আগে থেকেই চর্চা ছিল তার। আর অভিনয় ভালো করায়, মানুষের হাঁটা চলা নকল করা, কণ্ঠস্বর অনুকরণ করা, এসব কাজে সে দক্ষ ছিল। একদিন সত্যজিৎ রায়ের বহুরূপী পড়তে পড়তে তার মাথায় এভাবে ছদ্মবেশে খুন করার আইডিয়া আসে। সে প্রস্থেটিক্স দিয়ে মুখোশ বানিয়ে ফেলে চৌধুরীর ম্যানেজার সারোয়ারের চেহারার। ফলে সে যখন চৌধুরী গ্রুপের অফিসারদের রাতের বেলা নির্জন স্থানে নিয়ে যেত তখন তারা কেউ সন্দেহ করত না, কারণ চৌধুরী সাহেবের ম্যানেজার সারোয়ারকে সবাই চিনত। তবে জেনারেল ম্যানেজারদেরকে থানায় নিয়ে গেলে সে ছদ্মবেশ নিয়েছিল জাহাঙ্গীরের, কারণ সে জানত জাহাঙ্গীর তার মায়ের সেবা করার জন্যই বাড়িতে যাবে। সে সময় তার ছদ্মবেশ নিয়ে থানায় ঢোকা অনেক সহজ হবে তার জন্য। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তানভীর মারুফকে আর একটা সত্যি কথা বলে যায়। মারুফের হবু স্ত্রী নাজনীনের আসলেও একটা বিটার পাস্ট আছে। সেই প্রেমের কারণে সমাজে তাকে অনেক লজ্জিত হতে হয়েছিল। নাজনীন এটা মারুফকে বলতে চেয়েছিল, কিন্তু সাহস করতে পারেনি। এরপরেই মৃত্যুবরণ করে তানভীর। তাকে হাসপাতালে নেওয়া হলেও কোনো লাভ হয় না। তানভীরের মৃত্যুর সাথে সাথেই শেষ হয় এই 7 মার্ডারের রহস্য। মারুফও ফিরে যায় ঢাকাতে, কিন্তু আমরা বুঝতে পারি নিজের কাজিন তানভীরের প্রতি নাজনীনের একটা আলাদা টান কাজ করত। তাই তানভীরের মৃত্যুর পর মারুফের সাথে বিয়েটা ক্যান্সেল করে দেয় সে। ফোন ধরাও বন্ধ করে দেয় নাজনীন। মারুফ লঞ্চে করে তাই কোনো পিছু টান ছাড়াই চলে যায় বিরলপুর থেকে। সেই লঞ্চে মারুফ সিগারেটের আগুন চাইতে গিয়ে দেখে সেই ভাড়াটে খুনিকে, কিন্তু তাকে মারুফ চিনত না। চিনলে সে ঠিকই বুঝতে পারত এই তার সহকর্মী জাহাঙ্গীরের হত্যাকারী। এরপর এক অদ্ভুত ঘটনা দিয়ে শেষ হয় আমাদের এই গিরগিটি ওয়েব সিরিজটা। মারুফ লঞ্চে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ করে এক কেবিন বয় তাকে 1 কাপ কফি দিয়ে যায়, কিন্তু সে তো কফি চায়নি। আবার কফিতে চুমুক দিয়ে দেখে দুধ চিনি একদম তার পছন্দ মতো, যেটা এই এলাকায় জানতো শুধুমাত্র নাজনীন। তাহলে কে তাকে এই কফি পাঠালো? এ প্রশ্নের উত্তর জানার আগেই সেই কেবিন বয় চলে যায়, আর শেষ হয় গিরগিটি ওয়েব সিরিজটা। এই কেসটা কি মারুফ সলভ করতে পেরেছিল? সহজ কথায় বলতে গেলে সলভ করেছিল, কিন্তু ততদিনে হত্যাকারীর মিশনও শেষ হয়ে গিয়েছিল।
শেষ দিকে কিন্তু মারুফ নিজেও বুঝতে পেরেছিল যে হত্যাকারী শুধুমাত্র মাদক ডিস্ট্রিবিউটরদেরকেই টার্গেট করছে। এজন্য সেও একটু রিল্যাক্ট্যান্ট হয়ে গিয়েছিল, কারণ লাশের পাশে থাকা সেই সিরিয়াল নাম্বারগুলো থেকে সে জানতো যে 7টা খুনের পরেই সিরিয়াল কিলার ক্ষান্ত হবে। এই 7টা খুনের মাধ্যমে যদি চৌধুরী ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির নামের মাদক ব্যবসা শেষ হয় তাহলে মন্দ কি। আর শেষের সেই কফি দেওয়ার ঘটনা, এটার দুটো মানে থাকতে পারে। নাজনীন হয়তো কষ্ট পেলেও মারুফকে ভুলতে পারেনি, তাই লঞ্চে যাবার পথে মারুফের যাতে কষ্ট না হয় সেজন্য আগে থেকেই কেবিন বয়ের সাথে যোগাযোগ করে মারুফের পছন্দের ব্যাপারে বলে রেখেছিল। অথবা লঞ্চে থাকা সেই ভাড়াটে খুনি সেও হয়তো মারুফের ব্যাপারে জেনে থাকতে পারে এবং কেবিন বয়কে দিয়ে তার কাছে কফি পাঠাতে পারে। দ্বিতীয় কারণটাই হয়তো বেশি যুক্তিযুক্ত। গিরগিটি এমন একটা প্রাণী যারা বিপদসংকুল পরিবেশে নিজেদের গায়ের রং পরিবর্তন করে প্রকৃতির সাথে মিশে যেতে পারে। আমাদের এই ওয়েব সিরিজে সিরিয়াল কিলারটিও গিরগিটির এই ধর্মটি ব্যবহার করত, যাতে তার ভিকটিমদেরকে বাগে আনার জন্য ভিকটিমের পরিচিত কারো ছদ্মবেশে প্রকৃতির সাথে মিশে যেতে হতো তাকে। আর এ কারণেই ওয়েব সিরিজটির নামকরণ করা হয়েছে গিরগিটি। প্রিয় দর্শক, আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমাদের নতুন ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি, আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলে আমরা সাধারণত বাংলা কন্টেন্টগুলো যেমন বাংলা ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজগুলো এক্সপ্লেইন করে থাকি। তাই আপনারা যদি বাংলা কন্টেন্টের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকেও কানেক্টেড হতে পারেন। সেক্ষেত্রে ফেসবুকে আপনাদেরকে ফলো করতে হবে আমাদের আর ফর রিভিউ বাংলা ওয়েব পেজটি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।